হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। তোমরা নিশ্চয়ই সকলে দেখেছো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে 9-10-এর ভেরিফিকেশন আর ইন্টারভিউর একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। যদিও এটা টেন্টেটিভ ডেট, তবুও ধরে নিতে হবে যে এই ডেটের আশেপাশেই আহ, পরীক্ষাটা হবে, মানে ইন্টারভিউ হবে বা ভেরিফিকেশন হবে। তো যদি এটাই হয় তাহলে কিন্তু সময় হাতে খুব কম। তো এত কম সময়ের মধ্যে তোমরা কিভাবে নিজেদের তৈরি করবে, এটা একটা বড় প্রশ্ন। তো তার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। আমার অলরেডি অনেকগুলো ভিডিওই বানানো আছে ইন্টারভিউ রিলেটেড। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো, অনেকে দেখছো, ভালো রেসপন্সও করছো তোমরা। তো আজকে আমি ভিডিওটা ওভারঅল একটা আহ, আলোচনা করব এই ইন্টারভিউ রিলেটেড বা ডেমো রিলেটেড। তোমরা কিভাবে এই লাস্ট মিনিটে প্রিপারেশনটা নেবে, স্পেশালি ডেমো কিভাবে তোমরা তৈরি করবে, কোন কোন টপিকগুলো দেখবে, এই সব ব্যাপার নিয়ে কিন্তু আমি তোমাদের আজকে বলবো। তো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, সবাই একটু ধৈর্য ধরে দেখবে। তো প্রথমে আসি আমি ইন্টারভিউর ব্যাপারে। তো ইন্টারভিউতে আমাদের কি ধরনের প্রশ্ন করা হতে পারে, আমি যেটা বারবার তোমাদের বলে আসছি যে ইন্টারভিউর কোনো সিলেবাস হয় না। আহ, যে কোনো জায়গা থেকে ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে। এবার এই যে কোনো জায়গাটা কোন জায়গা এটা বোঝা খুব মুশকিল। তার মানে এত ভাস্ট একটা সিলেবাসকে এত কম সময়ের মধ্যে শেষ করাটা ইটস নেক্সট টু ইম্পসিবল, কেউই পারে না। তার মানে কি আমরা কিছুই বলতে পারবো না? এটাই সবাই ভাবছে যে আমি যদি একটা আনসার না দিতে পারি কি হবে। তো তাই জন্য বলছি তোমাদের যে বেসিক জায়গাগুলোকে তোমাদের ভালো করে দেখে যেতে হবে। এবার বেসিক বলতে কি বোঝায়, যেমন ধরো আমি তোমাদের কয়েকটা পয়েন্টস আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন তুমি যখনই তোমার সেলফ ইন্ট্রোডাকশন দেবে, তখন সেলফ ইন্ট্রোডাকশন থেকে কোয়েশ্চেন হবে। এবার এর মানে এই নয় যে সবাইকে সেলফ ইন্ট্রোডাকশন থেকে কোয়েশ্চেন করা হবে বা সেলফ ইন্ট্রোডাকশন দিতে বলা হবে। নাও দিতে বলা হতে পারে, যে তুমি তৈরি করে গেলে যে তোমাকে বসলেই তোমাকে হয়তো বলবেই না যে সে অ্যাবাউট ইয়োরসেলফ। এটা এটা হতেই পারে কিন্তু। তো যাই হোক, আমরা সেলফ ইন্ট্রোডাকশনটা খুব ভালো করে তৈরি করে যাব। এবার সেলফ ইন্ট্রোডাকশন থেকে যে তোমার এরিয়া রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, আমি সাবজেক্টের বাইরের কোয়েশ্চেনগুলো বলছি আগে। যে তুমি যে জায়গা থাকো সেই জায়গাতে কোনো যদি পপুলার প্লেস থাকে, যার কোনো হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, এরকম কোনো জায়গা যদি থাকে, সেগুলো একটা বা একাধিক জায়গা থাকতে পারে, সেটা তোমরা দেখে যাবে। সেখানে যদি কোনো বিখ্যাত ব্যক্তির জন্মস্থান হয়ে থাকে সেটা তোমরা দেখে যাবে। তোমার জেলা রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের নিয়ে যেতে হবে। যেমন অনেকেই তোমরা নর্থ বেঙ্গল থেকে ইন্টারভিউ দেবে, তো নর্থ বেঙ্গলের মধ্যে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে, এগুলো জেনারেল নলেজ আর কি, এগুলো তোমরা একটুখানি দেখে যাবে। এবার তুমি যদি তোমার হবি বলো, খুব ভেবে চিন্তে হবি বলবে কিন্তু, মানে হবি তোমার বলতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আহ, তো যদি তুমি বলো হবি, খুব ভালো করে তোমরা হবিগুলো দেখে যাবে। এবার প্রত্যেকের হবি আলাদা আলাদা হতে পারে, কারোর সিঙ্গিং, কারোর ডান্সিং, কারোর আহ, তোমার রিডিং হতে পারে, যার যেটা হবি আর কি, কারোর গার্ডেনিং হবি হতে পারে। তো যে যে হবিটা বলবে, যদি বলো, সেটা অবশ্যই ভালো করে দেখে যাবে। আর যদি মনে হয় যে না, আমার হবি সেরকম স্পেসিফিক কোনো হবি নেই বা বলতে পারবো না, আমার জানা নেই, অনেকে গান শুনতে ভালোবাসে কিন্তু গান সম্বন্ধে বেশি নলেজ নাও থাকতে পারে, ইন দ্যাট কেস জাস্ট স্কিপ করে যাবে ওটাকে। এবার যদি তোমাকে বলে যে ডু ইউ হ্যাভ এনি হবি, তখন তোমাকে বলতে হবে অ্যাকচুয়ালি স্যার আই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক হবি, বাট ইন মাই ফ্রি টাইম আই ডু সাচ অ্যান্ড সাচ থিংস। তুমি কি কি করো এগুলো বলতে পারো। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে, এবার না জিজ্ঞেস করলে বলার দরকার নেই। তবে হবিটা যদি বলো, সেখান থেকে প্রশ্ন করা হবে। ঠিক আছে, এটা গেল আমাদের জেনারেল নলেজের কোয়েশ্চেন। এবার এছাড়াও আরো কিছু কোয়েশ্চেন তোমাকে করতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, যে বর্তমান সমাজে দুটো সমস্যা বলুন, বা আমাদের যে স্কুল এডুকেশন সিস্টেম, এই যে সিস্টেমের মধ্যে কি সমস্যা আছে সেটা বলুন। এই যে ব্যাপারগুলো নিয়ে তোমাকে প্রশ্ন করা হতে পারে। তো এই জেনারেল নলেজগুলো একটুখানি ভালো করে দেখে যাবে। রিসেন্টলি কোনো বিখ্যাত ব্যক্তির যদি মারা গিয়ে থাকেন, বা কেউ যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, এইগুলো, এবং স্টেট গভর্নমেন্টে যে বিভিন্ন স্কুল রিলেটেড বা এডুকেশন রিলেটেড, সরি, এই যে স্কিমগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে তোমাকে দেখে যেতে হবে। তো বিভিন্ন রকম প্রকল্পগুলো আছে, প্রকল্পগুলো তোমরা দেখে যাবে। আমি ডিটেলে কিছু বলছি না, অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও। তো এই ব্যাপারগুলো তোমাদের একটু ভালো করে দেখে যেতে হবে। এবার আমি আসছি সাবজেক্টের ব্যাপারে। তো যার যেটাই সাবজেক্ট হোক না কেন, সাবজেক্টের নলেজ মাস্ট থাকতেই হবে সবার মধ্যে। তো এবার নলেজ বলতে তোমাদের যে নলেজের টেস্ট, সেটা কিন্তু তোমার রিটেনে হয়ে গেছে, তাহলে ইন্টারভিউতে কি হবে? ইন্টারভিউতে হবে পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ হাউ মাচ ইউ আর এলিজিবল, এটাই তোমার থেকে দেখা যায়, মানে দেখতে চাওয়া হবে আর কি। একটা টিচার হওয়ার জন্য যে এলিজিবিলিটি দরকার, শুধুমাত্র কোয়ালিফিকেশন থাকলেই হয় না, তার সঙ্গে পড়ানোর যে একটা মেথড, প্রপার মেথড দরকার,
হ্যাঁ, তোমার পার্সোনালিটি কিরকম, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, ঠিক আছে, সবকিছু মিলিয়ে কিন্তু তোমার ইন্টারভিউ হবে। শুধুমাত্র কটা কোয়েশ্চেনে আনসার দিতে পারলে আর কটা পারলে না তার উপর মার্কসটা কিন্তু ডিপেন্ড করবে না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এবার সাবজেক্ট থেকে কি ধরনের প্রশ্ন করতে পারে, যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, তো আমি ইংলিশটা নিয়েই বলছি। আহ, প্রথমে তোমাকে যেটা জানতে হবে কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার একটা একটা ফেভারিট পোয়েট, একটা প্লেরাইট, একটা নভেলিস্ট এবং একটা শর্ট স্টোরি রাইটার। এই চারটে তোমাকে ভালো করে তৈরি করে যেতে হবে। এইগুলো থেকে খুব কমন কোয়েশ্চেন করা হয় যে হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট, হু ইজ ইয়োর ফেভারিট নভেলিস্ট। তো এরকম তোমাকে জানতে চাই হবে, তখন তোমাকে কিন্তু বলতে হবে। এবার সবসময় মনে রাখবে যখনই তুমি বলবে, আহ, সবসময় কমপ্লিট যে নাম, ফুল নেমটা কিন্তু বলতে হবে। যে আমাকে বললাম মাই ফেভারিট পোয়েট ইজ কিটস, নো, মাই ফেভারিট পোয়েট ইজ জন কিটস। পুরো নামটা কিন্তু বলতে হবে, নট শেলি, ইটস পার্সি বিসি শেলি অর পিবি শেলি ইউ ক্যান সে। তো পুরো নামটা বলবে সবসময়, শুধুমাত্র একটা হাফ নামটা বলবে না, ঠিক আছে? এবার যখন তুমি বলবে আমার প্রিয় কবি হচ্ছে কিটস, কিংবা আমার ফেভারিট প্লেরাইট শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, তখনই কিন্তু ওই আহ, লেখকের রিলেটেড আর কি, রাইটার রিলেটেড কিন্তু কোয়েশ্চেন করা হবে। যেমন ধরো আমি যদি কিটসের কথা বলি, তো কিটস কোন এজ থেকে বিলং করতেন, সেই এজে আরো কিছু পোয়েটের নাম বলুন, ঠিক আছে? তো কিটস ছাড়া আপনি আর কার কার কবিতা পড়েছেন, হুম? কেন আপনার কিটসকেই বেশি ভালো লাগে? তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করা হবে। কিডস, যদি তুমি কিডস বলো, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। কিডস যদি বলো, সেক্ষেত্রে হেলেনিজম, নেগেটিভ ক্যাপাবিলিটি, সেন্সুয়াসনেস, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। কিডসের মানে কবিতার যে ক্যারেক্টারিস্টিক্স আর কি। ওড, কিডস ওড লেখার জন্য বিখ্যাত। তো ওড কাকে বলে, কিডস কটা ওড লিখেছিলেন, ওডের টাইপ কি কি আছে, ঠিক আছে? এইগুলো তোমায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। এবার তুমি ধরো, তোমাকে বলবে যে কিডসের কোন কোন কবিতা আপনি পড়েছেন। তো তুমি ধরো একটা দুটো নাম বললে, তো যে কবিতাগুলোর নাম বলবে সেই কবিতাগুলো খুব ভালো করে পড়ে যাবে। যেমন ধরো তুমি যদি বলো এখন ওড টু আ নাইটিঙ্গেল, সরি, ওড টু আ নাইটিঙ্গেল, তখন কিন্তু তোমাকে নাইটিঙ্গেল সম্বন্ধে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। যে বাকাস কে ছিলেন, বা হেলেনিজমের এক্সাম্পল দিন নাইটিঙ্গেল থেকে, কিংবা ওপেনিং লাইনটা বলুন। নাইটিঙ্গেলের টোটাল কটা স্ট্যান্জা আছে, প্রত্যেকটা স্ট্যান্জাতে কতগুলো লাইন আছে। তো এই এই ব্যাপারগুলো তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারবে। কোন স্ট্যান্জাতে ফুলের নামগুলো মেনশন করা আছে, এগুলো কিন্তু তোমায় কোয়েশ্চেন করতে পারে। তো যেগুলো করবে অল্প করবে, কিন্তু মানে কমপ্লিট করবে জিনিসটাকে। এরকম নয় যে একটু একটু করে অনেকগুলো দেখে গেলাম, তাহলে কিন্তু মনে রাখতে পারবে না। এবার আমি কিডস বললাম, তুমি শেলি বলতে পারো, কিন্তু সবসময় চেষ্টা করবে কমন পোয়েটদের নাম নেওয়ার। মানে এখন তুমি রোম্যান্টিক এজে বললে, কিডস না বলে তুমি বললে আমার কোলরিজের কবিতা খুব ভালো লাগে, তখন কিন্তু তোমাকে না অনেক ঘুরিয়ে কোয়েশ্চেন করা হবে, ঠিক আছে? ওয়াই কোলরিজ, ওয়াই নট কিডস, ওয়াই নট শেলি, এরকম প্রশ্ন কিন্তু তোমায় করা হবে। যে এত কবি থাকতে আহ, সাধারণত কিডস শেলি তো বেশি পপুলার, তাহলে কোলরিজের কবিতা আপনার এত কেন ভালো লাগে? কি আছে কোলরিজের কবিতার মধ্যে, কি স্পেশালিটি আছে? ঠিক আছে, এই ধরনের কিন্তু কোয়েশ্চেন করা হবে। সো তুমি যদি তার জন্য প্রিপেয়ার থাকো, দেন কোনো প্রবলেম নেই, তুমি বলতেই পারো। কিন্তু যারা ওয়েল প্রিপেয়ার্ড নও, তাদের জন্য বলছি একদম কমন নামগুলোকেই বলবে, তাতে সমস্যাটা কম হবে তোমাদের, ঠিক আছে? তো আমি একটু বেশি জানি জানাবার জন্য, যে একটু আমি একটা আননোন কারো কোনো কবির নাম বললাম যেটা খুব একটা পপুলার নয়, যিনি, সরি, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো আবার বলছি, জানলে তুমি বলবে, না জানলে আহ, একদম কমন যে লেখকদের নাম তাদের নামই বলবে। সেটা পোয়েট হতে পারে, প্লেরাইট হতে পারে, নভেলিস্ট হতে পারে। তো একটু করে দেখে যাবে, এই চারটে যে বললাম অন্তত একজনের নাম দেখে যাবে, এবং সেই লেখক কোন এজ থেকে বিলং করছেন এটা অবশ্যই দেখে যাবে, সেই এজের ক্যারেক্টারিস্টিক্স কি দেখে যাবে। ঠিক আছে, এটা দেখা হলো। এবার আসছি আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো এটা একটা ভাস্ট চ্যাপ্টার। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে এজগুলো আছে, সিকোয়েন্স ওয়াইজ একটু দেখে যাবে, কোন এজের পর কোন এজ আসছে। তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে ওল্ড এজ, মানে রোম্যান্টিক এজ, রোম্যান্টিক এজের আগে কি এজ ছিল, আগের এজটার নাম বলুন, বা পরের এজটার নাম বলুন। ভিক্টোরিয়ান এজের দুটো লেখকের নাম বলুন, দুটো ভিক্টোরিয়ান পোয়েটের নাম বলুন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করা হতে পারে। তাই অল্প অল্প করে প্রত্যেকটা এজেরই ক্যারেক্টারিস্টিক্স গুলো একটা দুটো কবি বা লেখকের নাম দেখে যাবে।
ঠিক আছে? কারণ রোমান্টিক এজ মানেই হচ্ছে, স্পেশালি রোমান্টিক এজ ইজ ফেমাস ফর পোয়েট্রি। মানে যত বিখ্যাত কবিরা কিন্তু ওই এজে জন্মেছিলেন। কিন্তু আবার ধরো তোমার এলিজাবেথান এজ, এখানে কিন্তু ড্রামা বেশি পপুলার। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এলিজাবেথান এজের একটা কবির নাম বলুন। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করতে পারে। তো এইগুলো একটু দেখে যাবে। তার সঙ্গে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যেটা বললাম, একদম ওল্ড ইংলিশ থেকে মডার্ন ইংলিশ পর্যন্ত প্রত্যেকটা এজ সিকোয়েন্স ওয়াইজ একটু দেখে যাবে। ঠিক আছে? এবার প্রশ্ন হতে পারে আমাদের ইন্ডিয়ান রাইটার যারা ইংলিশে লিখেছেন আর কি, আর কে নারায়ণ, মুল্ক রাজ আনন্দ, কমলা দাস, ঠিক আছে, অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ কিন্তু রিসেন্টলি লাইমলাইটে এসছেন, কারণ ওই তোমার নমিনেশন তিনি পেয়েছিলেন নোবেলের জন্য। তো সেটা থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করা হতে পারে যে অমিতাভ ঘোষের কি লেখা আপনি পড়েছেন, বা কয়েকটা লেখার নাম বলুন। ঠিক আছে? তো এইগুলো একটুখানি তোমাদের দেখে যেতে হবে। কন্টেম্পোরারি যে রাইটাররা আছেন তাদের সম্বন্ধে একটু জানতে হবে, কারণ আমাদের সিলেবাসেই কিছু ইন্ডিয়ান রাইটারদের লেখা আছে, আর কে নারায়ণের লেখা আছে। তো এই যে লেখাগুলো তোমাকে কিন্তু এখান থেকে প্রশ্ন করতে পারে, বা কিছু খুব ক্যাজুয়াল প্রশ্ন হয় যে আর কে নারায়ণের একটা বিখ্যাত নভেল হচ্ছে দ্য গাইড। তো এই গাইড কে একটা সিনেমাতেও, মানে এই গল্পের উপর একটা সিনেমাও হয়েছে অনেক আগে। তো রাজুর রোলটা কে প্লে করেছিল, হু ওয়াজ দ্য হিরো? দেবানন্দ রাজুর রোলটা প্লে করেছিল। এই ধরনের প্রশ্ন কিন্তু করা হতে পারে। তো এইগুলো কিন্তু তোমাদের একটু দেখে যেতে হবে। যেটা তুমি বলবে সেটাকে একটু ভালো করে স্টাডি করে যাবে। না হলে কি হবে, তো তোমাকে ওখান থেকে প্রশ্ন করে তুমি উত্তর না দিতে পারলে তোমাকেই কিন্তু সঙ্গে সঙ্গে বলবে যে আপনার প্রিয় কবি কিটস, অথচ কিটস সম্বন্ধে আপনি কিছু জানেন না। এইগুলো একটু ভালো করে দেখবে। আচ্ছা, এটা হলো আমাদের সাবজেক্টের এই ব্যাপারটা। এবার আসছি আমি তোমার গ্রামারে। গ্রামার থেকে কোয়েশ্চেন কিন্তু তোমাকে জিজ্ঞেস করে করবে না। আহ, হয়তো কোনো একটা কিছু থেকে এমনি জিজ্ঞেস করতে পারেন যে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্বের মধ্যে ডিফারেন্স বলুন, বা স্টেটিভ ভার্ব ইভেন্ট ভার্বের মধ্যে ডিফারেন্স, জিরান্ড পার্টিসিপলের মধ্যে ডিফারেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, বা জিরান্ড আর ভার্বাল নাউনকে কিভাবে আইডেন্টিফাই করবো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে করা হতে পারে। তো এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে, অবশ্যই দেখে যাবে। কারণ গ্রামারে অনেক কিছু আছে, সবকিছু দেখা সম্ভব না। কিন্তু এটা সবসময় মনে রাখবে যে উত্তর তুমি দিতে পারছো না মানেই যে তোমার মার্কস কমে যাবে তা নয়। কিন্তু যদি তুমি কোনো আনসার দিতে না পারো, সেক্ষেত্রে তুমি খুব পোলাইটলি বলবে সরি স্যার আই ডোন্ট নো, বা আই ডোন্ট রিমেম্বার নাও। তো এবার তোমার যদি মনে হয় যে আনসারটা তুমি দিতে পারবে একটু ভাবলে, তখন তুমি তাদের থেকে পারমিশন নেবে। ঠিক আছে? আনসারটা ভাবার জন্য। আর যদি মনে হয় যে না আমি ভাবলে হয়তো পারবো না, তো জাস্ট সরি বলে দেবে। এবং একটা আনসার ভাবার জন্য 5-6 সেকেন্ডের বেশি সময় নেবে না। টাইম ওয়েস্ট করা যাবে না ইন্টারভিউতে। ঠিক আছে? তো তোমাকে হয়তো অনেক সময় বলতেই পারে যে টেক ইউর টাইম, আপনি আর একটু ভাবুন যদি বলতে পারেন। তো তুমি এটা তো জানো যে কতক্ষণ ভাবলে তুমি বলতে পারবে, বা ইনস্ট্যান্ট অনেক সময় অনেক জিনিস আছে, সহজ জিনিস মাথায় আসে না। তো তখন বলে দেবে সরি স্যার এখন মনে পড়ছে না। তো অবশ্যই ইংলিশে বলবে কিন্তু, কারণ সবারই একটাই বক্তব্য যে আমি বাংলা মিডিয়ামে পড়াবো, কেন আমি ইংলিশে কথা বলবো? কারণ আমি বারবার যেটা বলে আসছি, ইংলিশ ইজ নট আ সাবজেক্ট, ইটস আ ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে ওই ল্যাঙ্গুয়েজেই পড়াতে হবে। অ্যাটলিস্ট ওই 10টা মিনিট তোমাকে ইন্টারভিউয়ারদের বোঝাতে হবে যে ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ। এটা কিন্তু তোমাকে বোঝাতে হবে, তাই ইংলিশেই কথা বলবে, বাংলায় কিন্তু বলবে না। ওনারা যদি বাংলায় বলেন, যেটা হয় না সাধারণত, যদি বলেন তখন তুমি বাংলায় উত্তর দেবে, কিন্তু ইংলিশে কোয়েশ্চেন করলে তুমি অবশ্যই ইংলিশে উত্তর দেবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে সবসময়। এবার গ্রামার থেকে যে বললাম ওই চ্যাপ্টারগুলো, টেন্স, ভয়েস, ন্যারেশন, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। তো যেগুলো 9-10 সিলেবাসে আছে অবশ্যই ভালো করে দেখে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা কি কি দেখবে, যেমন ধরো তোমার লাস্ট কোয়ালিফিকেশন, সেটা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যেটা, সেটা তোমাকে ভালো করে দেখে যেতে হবে, কারণ ওখান থেকে তোমায় কোয়েশ্চেন করা হতে পারে যে আপনার সিলেবাসটা মনে আছে কি কি ছিল, বা আপনি মাস্টার্সে কি কি পড়েছিলেন, কিংবা গ্র্যাজুয়েশনে আপনি কি পড়েছেন, কোন কবিতা পড়েছেন, কোন ড্রামা পড়েছেন, কি পড়েছেন, এই ধরনের প্রশ্ন করতে পারে। এবার সব সিলেবাসটা মনে রাখা সম্ভব না, দু একটা নাম তুমি একটু বলে দিলে যে স্যার এইগুলো আমি পড়েছিলাম। তার মধ্যে তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে এটা সম্বন্ধে একটু বলুন, বা এখানে একটা কোনো পার্টিকুলার ক্যারেক্টারের সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তো কোন ক্যারেক্টারটা আপনার, এই নভেলের কোন ক্যারেক্টারটা আপনার ভালো লাগে। তো এগুলো একটুখানি দেখে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে বিএড। বিএড কিন্তু মানে প্রচুর প্রশ্ন করা হয় বিএড থেকে, কারণ অনেকেই আছে, আমরা আমাদের মধ্যে অনেকেই যারা বিএড করি কিন্তু সিরিয়াসলি কেউ পড়ি না, তাই না? ব্যাপারটা শুনতে খারাপ লাগলেও অনেকেই কিন্তু আমরা
জাস্ট প্রজেক্ট তৈরি করলাম, ক্লাসগুলো ঠিকঠাক না অ্যাটেন্ড করে আহ, পরীক্ষা দিয়ে দিলাম, হয়ে গেল। কারণ বিএডটা আমাদের কাছে একটা ডিগ্রি, মানে ঠিকঠাক করে আমরা কিন্তু স্টাডি করি না। তার ফলে কি হয়, বিএড এর নলেজটা কিন্তু আমাদের সবার ঠিকঠাক থাকে না। এই জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে বিএড এর থেকে যে কোয়েশ্চেন গুলো করা হবে, বা বিএড থেকে কোয়েশ্চেন বলতে কিরকম, বেসিক্যালি বিএড থেকে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন গুলো বেশি করা হয়। যেমন ধরো একটা ক্লাসের মধ্যে তুমি গার্ড দিচ্ছ, একটা পরীক্ষা চলছে, একটা স্টুডেন্ট ধরো টুকলি করছে, তো তুমি কিভাবে তাকে আটকাবে, কি পানিশমেন্ট দেবে তাকে, বা ফিজিক্যাল পানিশমেন্ট যে এখন বন্ধ, ব্যান হয়ে গেছে, তো এটা কি অ্যাকচুয়ালি ঠিক হয়েছে? আপনার মনে হয় না যে কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের ফিজিক্যাল পানিশমেন্টের দরকার আছে, খুব বদমাস, মানে ট্রিমেন্ডাস বদমাস যারা, তাদেরকে ফিজিক্যাল পানিশমেন্ট দেওয়া উচিত। বা ক্লাসের মধ্যে একজন প্রচন্ড ডিস্টার্ব করছে, তাকে আপনি কিভাবে পানিশ করবেন? ফিজিক্যালি তো আপনি তাকে পানিশ করতে পারবেন না। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন তোমাদের করা হবে। তো এইগুলোর জন্য একটু তৈরি থাকবে, ঠিক আছে? এই ধরনের আমি অলরেডি আমার একটা ভিডিওতে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন কিছু বলে দিয়েছিলাম, ডিসকাস করেছিলাম, তোমরা ওটা দেখে নেবে একটু। আহ, তো এগুলো তোমার বিএড থেকে করবে। এইবার বিএড এ ধরো যেমন টিএলএম কাকে বলে, কিছু কিছু শর্ট ফর্ম মানে অ্যাব্রিভিয়েটিভ ফর্ম যেগুলো আছে সেগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। রিমেডিয়াল টিচিং কি, লার্নিং অ্যাকুইজিশনের মধ্যে ডিফারেন্স কি, হ্যাঁ, আমরা যে পেডাগজি বলছি, পেডাগজি কথাটা কোথা থেকে এসছে, পেডাগগ কাকে বলা হয়, এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে করা হবে। তো এটা হলো আমাদের সাবজেক্টের ব্যাপারটা। এবার তোমাদের অনেকের মনে হতে পারে যে আহ, আপনি তো অনেক কিছু বলে দিলেন, হ্যাঁ, অল্প বলে বলে তো আপনি অনেক কিছু বলে দিলেন। ব্যাপারটা হচ্ছে আহ, এটা কিন্তু অনেক কিছু না, মানে এর থেকে কম করতে গেলে তুমি পারবে না। এইটুকু তোমাকে পুরো যেতেই হবে, অ্যাটলিস্ট নিজের কনফিডেন্সটা ঠিক রাখার জন্য। কারণ দেখো, আমি ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে, যেমন ধরো শেক্সপিয়ার, তুমি একটা লিটারেচারের স্টুডেন্ট, অথচ তুমি যদি বলো আমি শেক্সপিয়ার পড়িনি, এটা তো হতে পারে না। যেমন যে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে সে রবীন্দ্রনাথ পড়েনি, এটা তো হয় না। তো তোমাকে এটা জানতেই হবে। তার মানে কি তুমি শেক্সপিয়ারের সব নাটক পড়ে ফেলেছো, বা সব সনেট গুলো জানো? সেটা তো হতে পারে না। কিন্তু অ্যাটলিস্ট একটা দুটো তো তোমার জানা উচিত। যেমন শেক্সপিয়ার, আমি যদি ড্রামার কথা বলি, একটা বা দুটো ট্র্যাজেডি, দুটো কমেডির নাম তুমি মনে রাখলে, তার মানে এই নয় যে দুটো কমেডি বা দুটো ট্র্যাজেডি তোমার পড়া আছে। কিন্তু একটা করে অন্তত তোমাকে দেখে দেখে যেতে হবে জিনিসটা। সনেটের ব্যাপারও তাই, সিলেবাসে যে সনেটটা আছে সেটা দেখে যাবে। শেক্সপিয়ারের শেক্সপিয়ারের যে সনেটের স্ট্রাকচারগুলো একটু ভালো করে দেখে যাবে। এবার ধরো পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, এই দুটো সনেটের মধ্যে ডিফারেন্স কি, কোয়াট্রেন কাকে বলে, কাপলেট কাকে বলে, অক্টেভ কি, সেস্টেট কি, এই জিনিসগুলো একটু দেখতে হবে। সনেটের তোমার রাইম স্কিমগুলো একটু দেখে যাবে। এই এই জিনিসগুলো বেসিক জিনিস। এগুলো তোমাকে দেখতে হবে। আর আমার মনে হয় তোমরা যেহেতু লিটারেচারের স্টুডেন্ট, তো এইগুলো তোমরা সবাই জানো, জাস্ট একটু রিভিশন দরকার। এগুলো একটু ভালো করে দেখবে। এর থেকে ডিটেলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে তুমি আনসার দিতে নাও পারো। এখন তোমার যদি দ্য টেম্পেস্ট থেকে কোয়েশ্চেন করা হয়, অনেকেই আমরা টেম্পেস্ট পড়িনি, তো সেক্ষেত্রে, বা আমি ধরো কিটসের কবিতা, ধরো তোমাকে এন্ডাইমিয়ান থেকে প্রশ্ন করা হলো, তো সেটা তুমি নাও পড়তে পারো, কিন্তু একটা লাইন মনে রাখবে, এন্ডাইমিয়ানের ফার্স্ট লাইন, আ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার, খুব কমন একটা লাইন, খুব ফেমাস লাইন। আদারওয়াইজ সব কবিতা থেকে তুমি আনসার দিতে পারবে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু যেগুলো তোমার সিলেবাসে আছে সেগুলো অ্যাটলিস্ট একটু পড়ে যেতে হবে। এটা হলো আমাদের ইন্টারভিউর ব্যাপারটা। এবার আসছে ডেমোতে। এবার ডেমোতে কে কি সাবজেক্ট চুজ করবে সেটা তোমরা নিজেদের মতো করে ডিসাইড করবে। যদিও আমি সাবজেক্ট নিয়ে ডেমোতে কোন সাবজেক্টগুলো পড়ালে ভালো হয়, টপিকগুলো সরি, সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। পারলে একটু দেখে নেবে। তবে অনেকেই যেটা করছো, শুধুমাত্র কেউ পোয়েম বা প্রোজ বা গ্রামারের একটা টপিক করছো, রাইটিংটা অবশ্যই দেখে যাবে। ঠিক আছে? রাইটিং অবশ্যই দেখে যাবে। কারণ অনেক সময় এরকমও হতে পারে যে তোমাকে ওনারা অপশন দিলেন না কিছু। তোমাকে ডিরেক্ট বলবেন যে রাইটিং এর একটা যেকোনো টপিক করান। ঠিক আছে? তো অবশ্যই রাইটিং এর প্রত্যেকটা ফরম্যাট ভালো করে দেখে যাবে। আ হাতে অপশনস তোমাকে নিয়ে যেতে হবে। কেন বলছি? কারণ ধরো যেকোনো একটা কবিতা ধরো তুমি পড়াচ্ছ, বা একটা গল্প তুমি পড়াচ্ছ। দেখা গেল আ যেটা তুমি, যার উপর তুমি ডেমো দেবে ভেবেছিলে, সেটা অলরেডি আরো ৪ জন, তোমার আগের ৪ টে ক্যান্ডিডেট হয়তো তার উপর ডেমো দিয়ে দিয়েছে। তখন ইন্টারভিউয়ারই হয়তো তোমাকে বলবেন যে, "আমি এই ডেমোটা দেখে, দেখে বোর হয়ে গেছি। অন্য কিছু পড়ান একটু। আর ভালো লাগছে না এটা শুনতে।" ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা করে অন্তত হাতে অল্টারনেটিভ নিয়ে যাবে। অবশ্যই একটা পোয়েম, একটা প্রোজ, গ্রামারের একটা টপিক তো দেখতেই হবে। দুটো করে দেখতে পারলে খুব ভালো হয়। একটা 9 থেকে দেখলে, একটা 10 থেকে দেখলে, এরকম করে। গ্রামারেরও তোমরা দেখতে পারো, আ নন ফাইনাইট ভার্ব এর উপর দেখতে পারো, ক্লজ দেখতে পারো, টেন্স দেখতে পারো। এগুলো ইন্টারেস্টিং। তো এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবে। এবং যেটা আমি বারবার তোমাদের বলছি, আ রাইটিং স্কিল, রাইটিংসটা কিন্তু খুব দরকার। রাইটিং এর টপিকগুলো ভালো করে দেখে যাবে। অনেক সময় কিন্তু বলতেই পারে তোমাকে যে এটা পড়ান।
কিভাবে আপনি শেখাবেন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু করা হতে পারে। এবার এত কিছুর মধ্যেও মনে রাখতে হবে যে ইন্টারভিউ ওই রুমের মধ্যেই কিন্তু যা ওনাদের মাথায় আসবে সেইভাবে প্রশ্ন করা হবে। তো কোনো কিছু প্ল্যান মাফিক হবে না কিন্তু, যে তুমি ভাবছো আমি আসবো, বসবো, মানে ঢুকবো, বসবো, তারপরে আমার ইন্ট্রোডাকশন দেবো, এরকম নাও হতে পারে। তোমাকে দুম করে একটা প্রশ্ন করলে এমন কিছু বলুন যেটা আপনার সম্বন্ধে আমরা জানি না। ঠিক আছে? এই ধরনের প্রশ্নও তোমাকে করতে পারে। বা তোমাকে হয়তো ইন্টারভিউ নিলই না। তোমাকে ডিরেক্ট বললো ডেমো দিন। বা ডেমোতে আমরা সুন্দর, সুন্দর ইন্ট্রো তৈরি করে যাচ্ছি। তোমাকে বললো ইন্ট্রোর দরকার নেই। একদম টপিক থেকে শুরু করুন। ইউ হ্যাভ অনলি 3 মিনিটস। তো এরকম কিন্তু তোমাকে কোয়েশ্চেন করতে পারে আনএক্সপেক্টেড। তো ওই জন্য আমি আগে থেকে বলে রাখছি, বি প্রিপেয়ার্ড। এইগুলোর জন্য তৈরি থাকো। কারণ তুমি যদি একটা মাইন্ডসেট নিয়ে যাও যে আমি এই বলবো, এইভাবে করব, দেখা গেল কোনো কিছুই হলো না, তখন তুমি নার্ভাস হয়ে যাবে। এবং ইন্টারভিউয়াররা কিন্তু খুব ভালো সাইকোলজিস্ট। ওরা মানে ওনারা কিন্তু তোমার চোখ দেখে বুঝতে পারবেন যে তুমি তোমার মধ্যে কি চলছে আরকি। তো মানে ওখানে মানে ফাঁকিবাজির কোনো জায়গা নেই যে তুমি কোনো কিছু লুকাতে পারবে না। তো সেই জন্য বারবার বলছি, এইগুলো একটু ভালো করে দেখো। নার্ভাস হবে না। মাথার মধ্যে এটা সবসময় এই চিন্তাটা রাখবে না যে আমাকে সব আনসার দিতে হবে। কি কোয়েশ্চেন করবে আমি তো জানি না, কি করে আমি আনসার দেবো। এইটা যত ভাববে তত তুমি ঘাবড়ে যাবে। সবসময় এটা মাথায় রাখবে যে ইন্টারভিউ হচ্ছে কোনো নলেজ টেস্ট নয়, এটা একটা পার্সোনালিটি টেস্ট। এখানে আমি টিচার হওয়ার যোগ্য কিনা সেটা দেখা হবে। আর একটা টিচার মানে এই নয় যে সে সব জানবে। পৃথিবীতে কোনো মানুষই সবকিছু জানে না। কিন্তু আ দে উইল সি ইউর ওয়ে অফ, মানে দে উইল সি ইউর ওয়ে অফ টিচিং। ঠিক আছে? এইটা সবসময় মাথায় রাখবে যে তুমি কিভাবে পড়াচ্ছ, হাউ ইউ টিচ, হাউ ইউ টক, হ্যাঁ? তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারগুলো দেখতে হবে। তাই তুমি কোনো প্রশ্নের যদি উত্তর নাও জানো, নার্ভাস হবে না। নার্ভাস হবে না। পোলাইটলি সরি বলবে। তাহলেই হবে। ঠিক আছে? তো এই জায়গাগুলোকে একটুখানি যদি তোমরা দেখে যাও, আমার মনে হয় ইন্টারভিউ তোমাদের প্রত্যেকের ভালো হবে। তো এরপরও আমি কয়েকটা ভিডিও বানাবো আরো কিছু ইম্পর্টেন্ট টপিকের উপরে। আর তোমাদের যদি কিছু মনে হয় যে কোনো একটা মানে কোনো কিছু যদি জানার থাকে তোমরা কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব ওই টপিকটার উপর একটা ভিডিও বানানো। তো আজকের জন্য এটুকুই। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে।